এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্ট এবং আরজিকর মামলা নিয়ে ক্যালকাটা হাইকোর্ট কার্যত রাজ্যের মাননীয়ার মুখে এপাং ওপাং ঝাপাং করে ঝামা ঘষে দিল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলে দিলেন যে আমি আর সময় দেব না। এতদিন এসএসসি কি করছিল, যে তাদের কাছে কোনো নথি ছিল কিনা, ওএমআর সিট তারা চাইছিল, কোনো প্রমাণপত্র যোগ্য অযোগ্য বাছাইয়ের জন্য কি ডকুমেন্ট ছিল, কিন্তু এসএসসি দিতে পারেনি। তার কারণ সাদা খাতা জমা দেওয়ার যে লোক, এটা একমাত্র ওই মাননীয়ার শিক্ষামন্ত্রী জানে, যার কাছে প্যাকেট ভর্তি টাকা গিয়ে তার বান্ধবীর খাটের তলায় ঢুকেছিল। কোনো প্রমাণ নেই কে যোগ্য কে অযোগ্য, বাঁচবে কি করে? এই যোগ্য অযোগ্য, সাদা কালো, ন্যায় অন্যায়, এই বাছাবাছির হিসেব আর কে করবে? সেই জন্য ক্যালকাটা হাইকোর্ট যে রায় দিয়েছিল 26,000-এর প্যানেল পুরোটাই বাতিল, সেই মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং রাজ্য সরকার বারবার চাইছিল যে টাইম টাইম টাইম, আরও টাইম কিল করো, আরও টাইম কিল করো, এখন এই মামলার ফয়সালা করা যাবে না। জাস্টিস চন্দ্রচূড়ের কাছেও সেই তারিখ পে তারিখ হয়ে যাচ্ছিল। কিন্তু নূতন চিফ জাস্টিস কিন্তু অশোকটা ধরে ফেলেছে এবং গোড়া থেকে নির্মূল করার জন্য তারিখ পে তারিখ আর দিচ্ছে না। সুপ্রিম কোর্টকে বলে দিয়েছে, এসএসসি বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, নো টাইম। লাস্টে যখন এসএসসি হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করলো, কার্যত অর্ডার রিজার্ভে রেখে সোমবার অবধি টাইম দিয়েছে। চলে আসি আরজিকর কাণ্ডে। এই আরজিকর মামলায় তিলোত্তমার কেসে রাজ্য সরকারকে খুব সুন্দরভাবে দুটো গালে ঝামা ঘষে দিয়েছে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই ডিভিশন বেঞ্চের জাস্টিস দেবাংশু বসাক অ্যান্ড সাব্বর রশিদি দারুণ রায় দিলেন। কোনো মামলাই অ্যাডমিটই হলো না, খারিজ করে দিলেন। হার্ড কনসিডার রিজেক্টেড। কারণ আরজিকর মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি হবে কি না হবে, সেই মামলায় একমাত্র সিবিআই এবং তিলোত্তমার মা বাবা এবং আসামি নিজে তার অ্যাপিলে চাইতে পারে তার সাজা কম বেশি করার জন্য। এর বাইরে রাজ্য সরকার পার্টি হতে পারে না, তার এখতিয়ারভুক্ত নয়। এতৎ সত্ত্বেও সেই রাজ্য সরকার জনগণের ট্যাক্সের টাকায় সেই মাননীয়া হাজার হাজার টাকা দিয়ে লয়ার এনগেজ করে সেই মামলা ফাইল করলেন। আলটিমেটলি মামলাটা খারিজ হয়ে গেল, মানে পুরোটাই রসাতলে গেল, তার সাথে জনগণের করের টাকা শ্রাদ্ধ হলো। ঠিক যেমন করে আরজিকর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ফরমার চিফ জাস্টিসের কাছে যখন চন্দ্রচূড়ের কাছে যখন হিয়ারিং হচ্ছিল, দিগ্গজ লয়ারদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল আমাদের রাজ্যের মাননীয়া লক্ষ লক্ষ টাকার ফিজের বিনিময়ে, সে টাকাগুলো জনগণের করের টাকা, রাজ্যের টাকা, রাজ্য সরকারের টাকা। সেটার থেকে কার্যত তিলোত্তমার কেসে সুপ্রিম কোর্টে সেখানেও টাকা শ্রাদ্ধ হলো, ক্যালকাটা হাইকোর্টেও এই মামলায়ও টাকা শ্রাদ্ধ হলো। আলটিমেটলি টাকা যে বান্ডিল, সেগুলো সব কেওড়াতলা শ্মশানে পুড়ে যাওয়ার মতন করে বান্ডিল টাকা শ্রাদ্ধ হয়ে গেল কেওড়াতলা মহাশ্মশানে মামলার নামে। আরজিকর মামলায় যেটা করার কথা ছিল, তথ্য প্রমাণ সঞ্চয় করা, সেগুলো করেনি। কার্যত ডেড বডির আশেপাশে মাছের বাজার বসিয়ে দিয়েছিল এই আমাদের মাননীয়ার পিসির হসপিটালের যেসব করাপ্টেড ডক্টররা, তারা হাট বসিয়ে দিয়েছিল, চিংড়ির বাজার বসিয়ে দিয়েছিল এবং এমনভাবে পিএম রিপোর্ট এমন সময় করেছিল যে আলটিমেটলি আরও যেগুলোকে কালেক্ট করার কথা ছিল সেগুলো তো আরও ইনফেক্টেড করে দিয়েছে। এই তো মাননীয়া আপনার প্রশাসনের উইলফুল নেগলিজেন্স। আর আপনি সঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্য
ব্যস্ত হয়ে পড়লেন এবং কুমিরের কান্না কাঁদতে কাঁদতে রাজ্যবাসীকে সামনে ইলেকশন বিধানসভা বোঝাতে হবে তো যে তিলোত্তমার খুনে আমিও মর্মাহত, আপনি মোটেও মর্মাহত নন, বরঞ্চ আপনি এই খুনের ঘটনায় যদি ঠিকঠাকভাবে এগোনো যায়, আপনার এবং সিপির কল রেকর্ড যদি বের করা যায় এবং রাত 2টো অবধি আপনারা যে মনিটরিং করে এমন সুন্দরভাবে উইলফুল নেগলিজেন্সে, উইলফুল রেপ অ্যান্ড মার্ডার বলেছিল না, উইলফুল নেগলিজেন্সে যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার পরে আমাদের ভারতবর্ষে এরকম নক্কারজনক ঘটনা ঘটেনি, ঘৃণ্য ঘটনা ঘটেনি। সেই জন্য না এত জনরোষ রাস্তায় নেমে গেছিল এবং জানি না কার হাতে পায়ে ধরে কারা গিয়ে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের কাছে গিয়ে, সেই সময় ফরমার চিফ জাস্টিসের কাছে গিয়ে হাতে পায়ে ধরেছিল, যার জন্য ফরমার চিফ জাস্টিস একবারে দেনান দেয়ার সানডেতে সুমোটো কেসটি নিয়ে নিল। তারপর কি হলো? সুপ্রিম কোর্টের ওই মামলাটা নেয়ার পরে কি হলো? দাবানলের মতো যে আগুনটা জ্বলে উঠেছিল বাংলায়, প্রত্যেকটা বাঙালির মনে এই সরকারের প্রতি, এই মাননীয়ার প্রতি ঘৃণায়, সেই ঘৃণায় আগুন ঢেলে দিল। ওই যে কথা আছে না, বললো আন্দোলন নাকি ব্যর্থ হয়েছে, আন্দোলন ব্যর্থ হয়নি, আন্দোলনকে সুপ্রিম কোর্টের ফরমার চিফ জাস্টিসকে দিয়ে আন্দোলনকে ব্যর্থ করা হয়েছিল। এটাও বৃহত্তর সেটিংস। ইয়েস, দায়িত্ব নিয়ে বলছি, বৃহত্তর ষড়যন্ত্রে তিলোত্তমাকে খুন করা হয়েছিল, আর সেই যে আগুন জ্বলেছিল সেই আগুনটাকে নেভাবের জন্য এটাও একটা বৃহত্তর সেটিংস, নাথিং এলস। তাই দুটি মামলাতে মানে জাস্ট কোনো লজিক নেই, কোনো এই যে রাজ্যের মাননীয়া যিনি কোনো লজিক মানে না, তারা নিজস্ব রুল নিজস্ব আইন ফলো করে তিনি চলেন, যে রাজ্য পারে না সঞ্জয়ের ফাঁসি হবে কি না হবে সেটা অ্যাপিল করার জন্য, তবুও তার এখতিয়ার বহির্ভূত কাজেও সে জনগণের ট্যাক্সের টাকা পয়সা খরচ করে হাইকোর্টে চলে গেলেন এবং অ্যাপিল করলেন, ফাঁসির অ্যাপিল চেয়ে। আরে ফাঁসি ফাঁসি ফাঁসি, ওটা তো খালাসও হয়ে যেতে পারে আসামিটা। আপনি কি রাজ্য সরকার ফাঁসি চাইছে? কি প্রমাণ আছে ওর বিরুদ্ধে? বরঞ্চ এখনও তদন্ত এগিয়ে নিয়ে গেলে আসল খুনিদের অবধি পৌঁছানো যেতে পারে। তাই বললাম, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আচ্ছা করে মাননীয়ার গালে এপাং ওপাং ঝাপাং করে ঝামা ঘষে দিয়েছে। সো মাননীয়ার কুমিরের কান্না যারা ভোলে ভুলুক, চটি চাটারা ভোলে ভুলুক, যারা এই মাননীয়াকে সামনে রেখে করে খাচ্ছে তারা ভুলে যাক, কিন্তু যাদের মেরুদণ্ড ব্যাকবোন সোজা আছে তারা এই মাননীয়ার কুমিরের কান্না দেখে আর ভুলবে না। তারা ঘেন্না করতে শুরু করেছে। বৃহত্তর সেটিংস আছে বলে এখনও অবধি ভাইপো বাইরে, বৃহত্তর সেটিংস আছে বলে এখনও মাননীয়া বাইরে, তা না হলে বৃহত্তর সেটিংস আছে বলে আপনার মানিক বাইরে, বৃহত্তর সেটিংস আছে বলে অনুব্রত বাইরে, বৃহত্তর সেটিংস আছে বলে খাদ্যমন্ত্রী বাইরে। বুঝতে হবে, ক্রোনোলজিটা বুঝতে হবে। তার কারণ মাননীয় ডিএনএ যে আরএসএসের মোহন ভাগবতের কাছে তো গাথা আছে বৃহত্তর সেটিংস। কারণ এরা দুজনই চায়, বিজেপি এবং টিএমসি চায় যাই হোক বাংলায় কংগ্রেস সিপিএমকে আনা যাবে না, তাদেরকে আসতে দেয়া যাবে না। এটা ওদের গোপন গোপন খেলা। এনিওয়ে, আজকের মতো এই অবধি। আমি অ্যাডভোকেট শেখ অমি, কথা বলি চোখে চোখ রেখে। খুব ভালো থাকবেন বন্ধুরা।